তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু জানাও তো। আজকে আমরা আরো 3টা চ্যাপ্টার ইনশাআল্লাহ রিক্যাপ করব। ঠিক কোন জায়গাগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে আমি আজকে দেখাবো। গতকালকে আমরা মোটিভেশনাল কথাবার্তা বলেছি, জীবনমুখী কথাবার্তা বলেছি। আমরা আজকে জীবনমুখী কথাবার্তা বলবো না। বাট আজকে আমরা অনেক কিন্তু প্রশ্ন নিব। তোমাদের কোথায় কোথায় ইস্যু হইতেছে। এই মিরর হয়ে গেছে। স্টুডেন্ট মাইকে অফ করো, অফ করো। এই বলো সবাই, তোমরা কি আমার কথা শুনতে পাইতেছো? সবাই চলে আসো, চলে আসো। এভরিথিংস ওকে। তো আমরা শুরু করি। আমরা এখন শুরু করব হচ্ছে পরিপাক। দেখো একটা প্রশ্ন আসছে পরিপাক থেকে। পরিপাক রিক্যাপ। ওকে। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে কি বেড়ে যায়? অতিরিক্ত শর্করা খেলে কিন্তু আমাদের রক্তে চর্বি বেড়ে যায়, এটা মাথায় রাখো। শর্করা খাচ্ছে কিন্তু লিপিড বাড়তেছে, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবা যে যারা ভাত বেশি খায় তাদের শরীরে চর্বি জমবে বেশি। আর চর্বি মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ওকে। তো এখন প্রশ্ন হলো যে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি পড়াশোনা করবো। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যাব। হ্যাঁ, তোমরা শুধু খেয়াল করবা যে কোন জায়গাগুলো তোমাকে রিভিশন দিতে হবে, কোন জায়গাগুলো পড়লেই তোমার ইনশাল্লাহ পরীক্ষা কমন পড়বে। তাহলে 1 নম্বরে চলে আসি আমরা। সেটা হলো পরিপাক, নালী এবং গ্রন্থি। তোমরা তো জানো যে মুখ গহ্বর থেকে শুরু করে কিভাবে হচ্ছে পায়ু পর্যন্ত কিসের পর কি আছে। ওকে। তো তোমরা যারা এর আগে পড়াশোনা করছো করছো, যারা করো নাই তাদের নতুন করে এই জায়গা আলাদা করে পড়ার দরকার নেই। সেটা হলো তোমরা নালীগুলোর, বিশেষ করে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, এই দুইটার দেখবা কি কি থাকে, এবং ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের কন্টেন্ট দেখবা কি কি থাকে, প্লাস হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখবা। বলে দিচ্ছি আমি তোমাকে। যেমন ক্ষুদ্রান্তে থাকে হচ্ছে প্রথমে থাকে ডিওডেনাম, তারপর জেজুনাম, তারপর ইলিয়াম, তাই না? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ডিজে ইলিয়াস। আর বৃহদান্তে তারপর কি কি থাকে এটা কিন্তু পড়তে হবে। পরীক্ষায় প্রশ্নের মধ্যে দিবে সিকাম কোন পরিপাক নালীর অংশ। ওকে। সিকাম কোন জায়গার অংশ? তোমরা দ্রুত কমেন্টের মধ্যে বলো তো, সিকাম ক্ষুদ্রান্তের অংশ, বৃহদান্তের অংশ, কোথাকার অংশ? ওকে। আচ্ছা, দৈর্ঘ্যগুলো বেশি করে দেখবা, কারণ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত দৈর্ঘ্যটা জানা খুব জরুরি। ওকে। ওই যে পারছে সিকাম নাকি হচ্ছে বৃহদান্তের অংশ, সাবাস। আবার আমরা চলে আসি তারপরে হচ্ছে 2 নম্বর পোর্শনে। সেটা হলো যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক। যান্ত্রিক প্লাস রাসায়নিক পরিপাক। দেখো তোমরা শুধু দেখবা যে যান্ত্রিক পরিপাকগুলো কোনগুলা, রাসায়নিক পরিপাকগুলো কোনগুলা। কোনো কিছু নড়াচড়া করা, লালার সাথে মিশানো, গলাৎকরণ করা, খাদ্য চলে যাওয়া নিচের দিকে পেরিস্টালসিস প্রক্রিয়ায়, জীবাণুকে মেরে ফেলা, জিহ্বা দিয়ে কাটা, সরি দাঁত দিয়ে কাটা, এই সবগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক বলতে আসলে কি বোঝায়? এনজাইম। রাসায়নিক পরিপাকের কি কি অংশ না এটা শুধু দেখবে। এনজাইম, ক্ষার, ইভেন অ্যাসিড, ইভেন হরমোন। তো রাসায়নিক পদার্থগুলো রাসায়নিক পরিপাকে অংশ নিচ্ছে। তাহলে মোটামুটি পড়া ওখানে শেষ। আরেকটা জিনিস দেখবা, তোমাদের বইয়ে একটা ছক আছে না? বলো তো, 6 ধরনের খাদ্যের একটা ছক আছে না? শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, পানি, আর কি কি আছে? লবণ আছে। 6 ধরনের খাদ্য উপাদানের কিন্তু একটা ছক আছে। তো কেন আমি এটা পড়তে বলতেছি? এবার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় আসছিল মাশরুমে কতটুকু শর্করা থাকে। ওকে, মাশরুমে কতটুকু শর্করা থাকে। তো
ভার্সিটিতে তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি তো বলেছি যে ভার্সিটি এগুলো নিয়ে রিসার্চের সাথে জড়িত থাকে। তো যাই হোক না কেন, এই শখ থেকে তোমরা যেটা পড়বা সেটা হলো নাম্বারগুলো যদি মনে না রাখতে পারো, যেমন পানির কিন্তু পরিমাণটা মনে রাখা উচিত, যে ডেইলি আমাদের কতটুকু পানি লাগে, লাগে না? লবণের পরিমাণের থেকে কিন্তু ভিটামিনের পরিমাণটা বেশি জরুরি। পড়তে হবে সবই, আমি সবসময় বলবো যে বেশি বেশি পড়ো, হাতে যেহেতু সময় আছে। ভিটামিনের পরিমাণটা একটু দেখো। আর শর্করার পরিমাণ, প্রোটিনের পরিমাণ এই জন্য পড়তে হয় যে বাজারে তো এখন হচ্ছে কিটো ডায়েটের কথা খুব চলে। শর্করা কমাও, প্রোটিন বাড়াও, শর্করা কমাও, ভাত খাওয়া কমাও, প্রোটিন খাওয়া বাড়াও, কিটো ডায়েট, যদি ওটা ঠিক না। তো ডেইলি আমাদের কতটুকু শর্করা লাগে, কতটুকু প্রোটিন লাগে, এই শখ থেকে একটু দেখে নেবা, একটু মার্ক করে রাখবা। ঠিক আছে? তাহলে এখান থেকে কী কী দেখলা? পানি দেখলা, ভিটামিন দেখলা, শর্করা, প্রোটিন। আর যাদের মনে রাখা খুব সহজ হয়ে যায় তারা লিপিড এবং লবণটাও দেখতে পারে, ইটস ওকে। বাট এখানে ইম্পর্টেন্ট পোর্শনটা হলো কাজ। কাজ, আমি তোমাদের একটা কাজের কথা বলি, তোমরা একটু উত্তর দাও তো, যে আমাদের দেহের ক্ষয় পূরণ করে কে? আমাদের দেহের অ্যান্টিবডিকে তৈরি করে, বলো তো এটা দেখা। বলো তো, আমাদের দেহের ক্ষয় পূরণ কে করতেছে? আমিষ। কোষ ক্ষয় গেলে কোষ তৈরি করতেছে, তার আমিষ না? এবার বলো তো, আমাদের দেহে অ্যান্টিবডিকে তৈরি করে? আমিষ। কারণ আমাদের দেহে যে অ্যান্টিবডি, এগুলোর নাম ইমিউনোগ্লোবুলিন, তাই না? আইজি। অ্যান্টিবডিগুলোর নাম হচ্ছে আইজি বা ইমিউনোগ্লোবুলিন। এগুলো কিন্তু প্রোটিন, রাইট? এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন, তাই না? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, বলো তো ইমিউনোগ্লোবুলিন কে তৈরি করে? তোমরা তো যকৃৎ যখন পড়ো পড়ো না, যকৃতের কাজ, তখন বলো সকল প্লাজমা প্রোটিন যকৃৎ থেকে আসে, প্লাজমা প্রোটিন। এক্সেপ্ট কোনটা বলো তো? ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি। এটা কোথা থেকে আসে? এটা প্লাজমা কোষ থেকে তৈরি হয়, প্লাজমা সেল। আর আমি কেমন তোমাদের শেখাইছিলাম, প্লাজমা সেল এক ধরনের শ্বেতকণিকা, দ্যাট ইজ বি লিম্ফোসাইট। প্রিয় স্টুডেন্ট, এটা মনে রাখবা যে আমাদের রক্তের যত প্রোটিন সব আসে যকৃৎ থেকে, এক্সেপ্ট ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি। এটা আসে কোত্থেকে? শ্বেতকণিকা তৈরি করে এটা। ঠিক আছে? শেষ। তো আমরা ছকটা পড়ে ফেললাম, এরপরে আমরা সরাসরি চলে আসি হচ্ছে শর্করা। শর্করা পরিপাকে চলে আসি। প্রথমে আমরা পরিপাক অংশটুকু দেখব, তারপর আমরা শোষণ অংশটুকু দেখব। সবাই দেখো, তাহলে আমরা দ্রুত শেষ করতে পারবো আসলে কতটুকু পড়তে হয়। তোমরা দেখো, শর্করা পরিপাক কোথায় হয় কোথায় হয় না, এটা প্রথমে জানতে হবে। তোমরা তো জানো যে পাকস্থলীতে হয় না, তাই না? কোথায় হয়, কোথায় হয় না? হয় না কোথায় বলো তো? পাকস্থলীতে, তাই না? শর্করা পরিপাক হয় না, কারণ পাকস্থলীতে শর্করা পরিপাকের কোনো এনজাইম নেই। এরপর আমাদের কি পড়তে হবে? সেটা হলো এনজাইম পড়তে হবে। শর্করা পরিপাকে কি কি এনজাইম অংশ নেয়? তবে বিশেষ করে লালারসের এনজাইম পড়তে হবে। কিসের এনজাইম পড়তে হবে? লালারসের এনজাইম। বলো তো লালারস থেকে কি কি আসে? টাম, আম, আসলাম, তোমাদের আমি শিখাইছিলাম না? টাম, আম, আসলাম, টায়ালিন এবং মল্টেজ। তাহলে লালারস থেকে কি আসে? টায়ালিন এবং মল্টেজ। মনে আছে তোমাদের? টায়ালিন এবং মল্টেজ, রাইট? তাহলে লালারসের এনজাইমটা জানা খুব জরুরি। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আমি শুরু বলে দিই, বলো তো টায়ালিন যদিও লালারস থেকে আসে, টায়ালিন কোথায় কাজ শুরু করে? তার প্রধান কাজ কোথায়? টায়ালিন যদিও লালারস থেকে ক্ষরণ হয়, কিন্তু সে কাজ করে কোথায়? টায়ালিন কাজ করে কোথায়? বলো, বলো টায়ালিন আসলে কাজ করে কোথায়? টায়ালিনের প্রধান কাজ কোথায়? এমন একটা জায়গায় হিন্টস দিলাম, এমন একটা জায়গায়, এই টায়ালিন এমন একটা জায়গায় কাজ করে যেখানে আসলে পরিপাক, শর্করা পরিপাকের কোনো এনজাইমই নাই। কোন জায়গায়? এই যে একজন বলছে, ওর নাম কি, সুমাইয়া ইসলাম, সাবাস, পাকস্থলীতে। পাকস্থলীতে টায়ালিন মুখ গহ্বরে ক্ষরিত হয়, পাকস্থলীতে তো শর্করা পরিপাক হয়ই না, বাট টায়ালিনটা খাবারের সাথে 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 পাকস্থলীতে আসে। এসে টায়ালিন করে কি, ওখানে যে খাবারগুলো আসলো জমা হলো তাদের উপর কাজ করে, কিছুক্ষণ কাজ করে। যখন এখানে অ্যাসিডিটিটা অনেক বেশি হয়ে যায় তখন টায়ালিন কাজ শেষ। ঠিক আছে? এই সিম্পল প্রশ্নটার উত্তর তোমরা যদি না জেনে থাকো, তার মানে তোমার আগেই প্রিপারেশন হয় নাই, তোমাকে নতুন করে সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে। লেটস মুভ অন। এবার আমি যদি বলি যে সবচেয়ে বেশি এনজাইম কে ক্ষরণ করে, এটা দেখবা। শর্করা পরিপাকের সবচেয়ে বেশি এনজাইম কে ক্ষরণ করে? এটা লালারস ক্ষরণ করে, আন্তরিক রস ক্ষরণ করে, নাকি অগ্নাশয় রস ক্ষরণ করে? এইটা একটু দেখবা।
অ্যান্ড দেন যেটা করবা শোষণ, শোষণের ক্ষেত্রে দেখবা যে পরিপাক নালী থেকে রক্তে যাচ্ছে, পরিপাক নালী থেকে কোথায় যাচ্ছে, রক্তে। তোমরা শুধু দেখবা যে কোন শর্করা কোন প্রক্রিয়ায় যাচ্ছে, এটা ব্যাপন প্রক্রিয়ায় যাচ্ছে নাকি সক্রিয় শোষণ প্রক্রিয়ায় যাচ্ছে, তাই না? এটা একটু পড়তে হবে। তো এখানে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো শর্করা পরিপাকের আসলে শোষণটা কোন অঞ্চলে বেশি ঘটে, ডিওডেনামে ঘটে, জেজুনামে ঘটে, নাকি ইলিয়ামে সবচেয়ে বেশি শোষণ হয়? বলো তো কোথায় শোষণ হয় সবচেয়ে বেশি? এখন আমরা চলে আসবো প্রোটিনে। তোমরা যেগুলো যেগুলো পারছো না এগুলো কিন্তু সাথে সাথে রিভিশন দিতে হবে ক্লাস শেষ করে। প্রোটিনে চলে আসো। প্রোটিনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো দুইটা এনজাইমের নাম মনে রাখবা। একটা হলো, আচ্ছা এনজাইম লিখলাম, এনজাইম। তোমরা দুই দুই জায়গার এনজাইমের নাম মনে রাখবা, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসবে যে কোন এনজাইমটি পাকস্থলী থেকে আসে কিংবা কোন এনজাইমটি অগ্নাশয় থেকে আসে। শুধু পাকস্থলীটা যদি তুমি মনে রাখতে পারো, পাকস্থলী, আমি এইটা এইভাবে মনে রাখি, পিজি রে, পিজি রে বা জিপি রে। দেখো পেপসিন, জিলোটিনেস, রেনিন, এটা পাকস্থলী থেকে খরিত হয়। তাহলে বলো তো বাকি যখন এনজাইম আছে সবগুলো কোথা থেকে খরিত হয়? সবগুলো কোথা থেকে খরিত হয় বলো তো? অগ্নাশয় থেকে, তাই না? বাকি যতগুলো এনজাইম আছে সবগুলো অগ্নাশয় থেকে খরিত হয়। তাহলে প্রশ্ন দিবে রেনিন কোথা থেকে খরিত হয়, বলো পাকস্থলী থেকে। পেপসিন কোথা থেকে খরিত হয়, পাকস্থলী থেকে, তাই না? আবার বলো তো প্রোটিন পরিপাকের প্রথম এনজাইম কোনটা? প্রোটিন খাইলা তুমি, প্রথম কোন এনজাইমটা গিয়ে তারপর কাজ করবে? এই যে দেওয়া আছে এখানে, প্রোটিন পরিপাক শুরু হয় আমাদের পাকস্থলীতে। তাহলে খাবার আসলো, পেপসিন এসে পরিপাক শুরু করলো, রাইট? এবার চলে আসি আমরা প্রোটিন পরিপাক শেষ, এবার শোষণে চলে আসি। অ্যামিনো অ্যাসিড আকারে এগুলো শোষিত হয়, তাই না? তো তোমরা একটু দেখবা এল অ্যামিনো অ্যাসিড থাকে এবং ডি অ্যামিনো অ্যাসিড থাকে। কোনটা কোন প্রক্রিয়া শোষিত হয় আমি কিন্তু শিখিয়েছিলাম। অ্যামিনো অ্যাসিড রক্তে কোন প্রক্রিয়ায় যায়, এল অ্যামিনো অ্যাসিড যেটা সেটা খুব চেঁচামেচি করে, মনে রাখবা। যারা লেপটি, যারা বামপন্থী, তারা সব সময় এনার্জেটিক বলে প্রত্যেক থানায় থানায় পাবলিক বিশ্ববিদ্যালয় দিতে হবে। এভাবে কিন্তু বলে না যে প্রত্যেক থানায় থানায় পাবলিক বিশ্ববিদ্যালয় দিলে খুব ভালো, দাও তো। এভাবে বললো না, দিতে হবে থানায় থানায় পাবলিক বিশ্ববিদ্যালয়। তাহলে তোমরা আমাকে বলো তো, যারা লেপটি, যারা বামপন্থী, যারা, তাহলে এল অ্যামিনো অ্যাসিডগুলা সক্রিয় প্রক্রিয়ায় রক্তে যায়, তাহলে ডি গুলো কোন প্রক্রিয়ায় যাচ্ছে? তারা ব্যাপন প্রক্রিয়ায় যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমাদের কিন্তু প্রোটিন পরিপাক শেষ এখানে। ওকে, প্রোটিন পরিপাক শেষ। আর একটা জিনিস শুধু মনে রাখো যে এই যে অ্যামিনো অ্যাসিড যেটা আছে আলটিমেটলি এখান থেকেই কিন্তু ইউরিয়া তৈরি হয়। কি তৈরি হয় বলো তো? ইউরিয়া তৈরি হয়। মনে রাখবা প্রোটিন পরিপাকের শেষ যেটা, সেটার নামই হচ্ছে ইউরিয়া। আর এই ইউরিয়া তৈরিটা কোথায় হয়? সবগুলো ইউনিভার্সিটি সব জায়গায় এই প্রশ্নটা দিচ্ছে, সেটা যকৃতে। ইউরিয়া তৈরি কোথায় হয়? যকৃতে। তাহলে ইউরিয়া আমাদের দেহ থেকে বের করে দেয় কে? কিডনি। ইউরিয়াটা তাহলে আমাদের দেহ থেকে শেষে বের করে দিবে কে? নিষ্ক্রান্ত করবে কে? রেচন করবে কে? কিডনি। ডান। দেখছো প্রোটিন পরিপাকের আমাদের পড়া শেষ, তাই না? এবার চলে আসি আমরা লিপিড পরিপাক। লিপিড পরিপাক এবং শোষণ। লিপিড পরিপাকের ক্ষেত্রে তোমরা শুধু দেখবা যে পাকস্থলীতে ইউজুয়ালি, মনে রাখবা, প্রোটিন বলো আর লিপিড বলো দুইটাই কিন্তু পাকস্থলী থেকে পরিপাক শুরু হয়। বাট লিপিডের ক্ষেত্রে একটু কথা আছে। লিপিডের যে এনজাইমগুলো আছে পাকস্থলীর এই উচ্চ অ্যাসিডিক পরিবেশে কাজ করতে পারে না, মনে রাখবা। তবুও কিন্তু মাখনের চর্বির উপরে একটা কাজ করে, তোমরা শুধু এতটুকু দেখবা, ঠিক আছে? মাখনের চর্বির উপরে কোন এনজাইমটা কাজ করে পাকস্থলীতে, তোমরা শুধু এইটুকু দেখবা, ঠিক আছে? আচ্ছা, তারপর লিপিড পরিপাক শেষে ফ্যাটি অ্যাসিড আসে, গ্লিসারল আসে। এইটা কিন্তু খুব জরুরি। দেখো লিপিড পরিপাক থেকে শোষণটা বেশি জরুরি। দেখো এগুলা থেকে এনজাইমের নাম এবং অবস্থান জরুরি, কিন্তু লিপিড পরিপাকের শোষণটা জরুরি। তোমরা যেটা করবা, দাঁড়াও, বলো তো এখানে কি পিত্তরস আমাদের পড়তে হবে না? লিপিড যেহেতু পরিপাক করতেছি, তোমরা তো জানো পিত্তরসে ই নাই। ই নাই মানে কি বলো তো মুহিব? এনজাইম নাই, তাই না? এনজাইম নাই।
তাহলে পিত্তরসে কি আছে? লবণ আছে, পিত্ত লবণ বলা হয় এগুলোকে, লবণ আছে। পরের প্রশ্ন হলো যে পিত্ত লবণগুলো কি করে? খুব সহজ, পিত্ত লবণগুলো ইমালসিফিকেশন প্রক্রিয়ায় লিপিড পরিপাক করে। ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন কি এটা মনে আছে না তোমাদের? এটা কি তোমাদের মনে আছে না? আচ্ছা, ভেরি গুড। এখন আমরা যেটা করব, পিত্তরসে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুইটা। এখন যারা পড়াশোনা করছো তারা তো জানো যে পিত্তরসে এনজাইম নাই, কিন্তু পিত্তরসে লবণ আছে। আর প্রশ্ন হচ্ছে পিত্ত লবণ কিসের পরিপাকে অংশ নেয়? প্রোটিন নাকি শর্করা নাকি লিপিড? তো এই বেসিক প্রশ্নগুলো যদি তুমি না পারো পরীক্ষার হলে, এ থেকে আফসোসের কিছু আছে? এটা একটা বিশাল আফসোসের বিষয়, তাই না? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পিত্তরস ইমালসিফিকেশন প্রক্রিয়া লিপিডকে পরিপাক করে। এবার চলে আসি আমরা লিপিড শোষণে চলে আসি। তোমাদের কি মনে আছে যে লিপিড শোষণটাতে আমরা প্রথমে যেটা করছিলাম, মাইসেলি তৈরি করেছিলাম। শোষণের সময় প্রথমে মাইসেলি হয়। কিভাবে হয়? এই যে লিপিডের যে টুকরাগুলা, লিপিড খণ্ডগুলা, এর চারপাশে পিত্ত লবণ আসে, তাই না? এই যে এইভাবে সোডিয়াম এবং পটাশিয়াম টরোক্লোরাইড, দিজ আর পিত্ত লবণ। তাহলে তোমাদের এটা জানতে হবে যে ভেতরে কি থাকে আর বাইরে কি থাকে। প্রথমে মাইসেলি তৈরি হয়। এইটা যখন ভিলায়ে যায়, এটা কোথায় যায় বলো তো? এই যে এরকম, এই যে ভিলাই। তাহলে প্রথমে মাইসেল এই যে এখানে তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল ভেতরে, তার চারপাশে লবণগুলা, পিত্ত লবণগুলা, এদেরকে এটা মাইসেলি গিয়ে ভেতরে প্রবেশ করতেছে, কিন্তু লবণগুলো কিন্তু তখন বাইরে থেকে যায়, খালি ভেতরেগুলো চলে যায়। তো এই যে ভেতরে গিয়ে যেটা হয়, এই যে লিপিডে যেটা ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল যেগুলো আছে, এগুলার চারপাশে প্রোটিন চলে আসে। কি চলে আসে এবার? প্রোটিন। দেখছো? তখন এটার নাম কিন্তু কাইলোমাইক্রন বলে, তাই না? কাইলোমাইক্রন। এবং এই কাইলোমাইক্রনটা শেষে কোথায় যায়? লসিকা নালীতে, তাই না? নট রক্তনালীতে, লসিকা নালীতে। দেখছো, আমাদের কিন্তু লিপিড শোষণ শেষ। লিপিড শোষণ শেষ। পড়ার সময় তো বই পড়তে হবে, আমি শুধু দেখাই দিচ্ছি যে কোন জায়গাগুলো তুমি রিক্যাপ করবা। তাহলে আমরা আরেকবার বলি, লিপিড পরিপাকে এনজাইমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিপিড পরিপাকে পিত্ত লবণ। পিত্ত লবণগুলো ইমালসিফিকেশন প্রক্রিয়ায় লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলিন বা ফসফরিক অ্যাসিড ইত্যাদিতে ভাঙে। এই জিনিসগুলো যখন ভাঙে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইমালসিফিকেশন। এগুলো যখন রক্তে যাবে তখন তারা বলে আমরা রক্তে যাব না, আমরা লসিকা নালীতে যাব। ভেরি গুড, তুমি লসিকা নালীতেই যাও। লসিকা নালীতে যাওয়ার আগে এদের আবার দুইবার ঢং। একবার ঢং হলো যে আমরা পরিপাক নালী থেকে ভিলাইয়ের ভেতরে প্রবেশ যদি করতে চাই, আমাদের চারপাশে একটা লবণের কোট দিতে হবে, আবরণ দিতে হবে। তো দেখো ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের চারপাশে দেখো পিত্ত লবণ দিয়েছে। তো এটার নাম কিন্তু মাইসেলি। হোয়াট ইজ দিস? দিস ইজ কল মাইসেলি। মাইসেলিটা প্রবেশ করে হচ্ছে কোথায়? ভিলাইয়ের ভেতরে, ভিলাইয়ের কোষের ভেতরে। এখন প্রশ্ন হলো, এরা যখন প্রবেশ করে লবণগুলোকে তো বাইরে রাখতে হবে, তাই না? দেখো তো লবণগুলো থেকে গেল, তাহলে ভেতরের ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলগুলো ভেতরে চলে আসলো। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল। ওরা ভেতরে গিয়ে বলে যে আমরা যাব না এখান থেকে, আমাদের উপর এবার প্রোটিনের কোট দাও। একবার দিছিল হচ্ছে লিপিডের কোট, তখন নাম হচ্ছে মাইসেলি। যখন প্রোটিনের কোট দিবে তখন তার নাম হয়ে যাবে কাইলোমাইক্রন। তাহলে কাইলোমাইক্রন কিন্তু এই যে ভেতরে ফরমেশন হয়, এটা মাথায় রাখবা। কাইলোমাইক্রন এখানে তৈরি হয়, মাইসেলি পরিপাক নালীতে তৈরি হয়। তাহলে কাইলোমাইক্রনগুলো কোথায় যাচ্ছে? এই যে দেখো, এটা দিস ইজ লসিকা নালী। দেখছো কত ইম্পর্টেন্ট আমাদের লিপিডটা? তোমরা আমাকে বলো, পড়লে তোমরা পারবা কি না? দ্রুত বলো, পড়লে তোমরা পারবা কি না? গুড, ভেরি গুড। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা যকৃৎ থেকে চলে আসি। যকৃৎ খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা অগ্নাশয় যাব, অগ্নাশয়। তারপর আমরা যাবো হচ্ছে লালা গ্রন্থি, অ্যান্ড শেষে চলে যাব লালা গ্রন্থি। তারপর আমরা চলে যাব দন্ত সংকেত। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, দন্ত সংকেত থেকে সব প্রশ্নের উত্তর দিতে পারবা না? পারবা ইনশাল্লাহ। এখান থেকে শুধু মনে রাখবা যে বাচ্চাদের ভার্সেস মানুষ, যারা পূর্ণাঙ্গ মানুষ। বাচ্চাদেরকে আমি মানুষ মনে করি না নাকি?
বাচ্চা মানুষ এবং পূর্ণাঙ্গ মানুষের মধ্যে দন্ত সংকেত দুইটা জানবা। বাচ্চাদের কিন্তু দেখো, আমি বলছিলাম না, বাচ্চারা সবসময় পি করে বা প্রস্রাব করে ফেলে, তাদের শরীরে কোনো প্রস্রাব জমা থাকে না। তাহলে বাচ্চাদের প্রিমোলার নাই। এই যে একজন বলছে প্রিমোলার নাকি একটা, বাচ্চাদের প্রিমোলার নাই। মনে রাখবা, বাচ্চাদের পি নাই, বাচ্চাদের প্রস্রাব নাই, মনে থাকবে। আচ্ছা, বাচ্চাদের দন্ত সংকেতের টোটালটা 20টা, উপরে 10টা নিচে 10টা, তাই না? ঠিক কি না? 2 1 2 শেষ। এখন যেটা করতে হবে, মানুষের দাঁত কোন ধরনের? মানুষের দাঁত দুইবার ওঠে, এই জন্য ডাই ফায়োডন্ট। ডান। এখন যেটা আমাদের জানতে হবে এখান থেকে, সেটা হলো লালা গ্রন্থি। লালা গ্রন্থিগুলোর নাম পড়তে হবে। তোমাদের মনে আছে না নাম? ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার আর জিহ্বা আছে সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, ম্যাক্সিলারি, তারপর হচ্ছে সাবলিঙ্গুয়াল, আর হচ্ছে সাবম্যান্ডিবুলার। তো তোমাদের এখানে একটু জানতে হবে যে, ও সরি, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, ম্যান্ডিবুলার, ঠিক না? সাবম্যান্ডিবুলার। তো তোমরা তো এটা জানো যে লালাগুলা এখান থেকে এসে প্যারোটিড লালাগুলো কোথায় ক্ষরণ হয়, সাবম্যান্ডিবুলারগুলো কোথায় ক্ষরণ হয়, সাবলিঙ্গুয়ালগুলো কোথায় ক্ষরণ হয়? ফ্রেনুলামের পাশে, কিংবা হচ্ছে আপার ঊর্ধ্ব মোলার টিথ, সেকেন্ড মোলার টিথের অপোজিটে কোথায় লালাগুলো ক্ষরণ করে, এটা কিন্তু আমি পড়াইছি। তো এটা বই থেকে দেখে নিবা। সো লালা গ্রন্থির নাম পড়তে হবে, অবস্থান পড়তে হবে, এবং হচ্ছে কোথায় ক্ষরণ করে এটা পড়তে হবে। এই 3টা প্রশ্ন দেখব। এবার চলো অগ্নাশয়। অগ্নাশয় মিশ্র গ্রন্থি। সবার আগে এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এটা খুব আসে, সব জায়গায় আসে হুদাই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না, তারপরেও এটা আসে, কারণ আরও অনেক মিশ্র গ্রন্থি আছে, যকৃৎ নিজেও মিশ্র গ্রন্থি। তো অগ্নাশয় মিশ্র গ্রন্থি এটা জানতে হবে। একটা জানতে হবে অন্তঃক্ষরা পর্ষণ এবং বহিঃক্ষরা পর্ষণ। অন্তঃক্ষরা পর্ষণগুলোকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাই না? যেখান থেকে হরমোন আসে। আর বহিঃক্ষরা পর্ষণগুলোকে বলা হয় লোবিউল বা এসিনাস। তোমাদের মনে আছে না, লোবিউল বা এসিনাস? এবার চলে আসি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা, বিটা, ডেল্টা এবং পিপি কোষ থাকে। বিটা কোষ থেকে আসে ইনসুলিন, ঠিক কি না বলো তো? ঠিক কি না? এই যে ডেল্টা কোষ থেকে কি আসে, এটা কিন্তু আসছিল সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিন। পিপি কোষ থেকে আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং আলফা কোষ থেকে আসে গ্লুকাগন, তোমরা এটা জানো। এখন প্রশ্ন হলো, এই আলফা কোষ থেকে যে গ্লুকাগন আসে, বিটা কোষ থেকে যে ইনসুলিন আসে, এই দুইটা কি কাজ করে? ইনসুলিন রক্তে কমায় কি? শর্করা। তাহলে ইনসুলিন কোষের ভেতরে বাড়ায় কি? শর্করা। তাহলে আলফা কোষের যে গ্লুকাগন আছে, এটা উল্টা কাজ করে, এ রক্তে বাড়ায় কি? গ্লুকোজ বা শর্করা। এই কোষে কমায় কি? গ্লুকোজ বা শর্করা, রাইট? তো তোমাদের এই দুইটা খুব ভালো করে পড়ে যাইতে হবে। দেখো, এটা ভালো করে পড়তে হবে, এই নামগুলো পড়তে হবে, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি, এটা পড়তে হবে, শেষ। আর অগ্নাশয় দেখতে কি আকৃতির, এই ধরনের প্রশ্নগুলো আসলে আশা করছি তোমরা এমনি পারবা, মরিচের মতো। যকৃৎ থেকে চলে আসি। যকৃৎ থেকে অনেক প্রসেস আছে, এটা শুধু জানতে হবে তোমাদের, অনেক কিছু আছে যকৃৎ থেকে। দেখো, জমা থাকে কি কি? সঞ্চয়ী কাজ। এখানে গিয়ে তোমরা হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস ইত্যাদি ইত্যাদি দেখবা। এখানে এসে তোমরা ইউরিয়া সাইকেল দেখবা। ইউরিয়া তৈরি আমি কিন্তু তোমাদের শেখাইছিলাম। এমিনো অ্যাসিড থেকে প্রথমে ডিএমিনেশন হয়, NH2 সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে NH3 হয়, এই অ্যামোনিয়াটা প্রবেশ করে অর্নিথিন চক্রে, তৈরি হয় ইউরিয়া, তাই না? আচ্ছা, ইউরিক অ্যাসিড কেন তৈরি হয় এটাও এখানে একটু দেখে নেব। পিউরিন বিপাকের ফলে সম্ভবত ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। ইউরিক অ্যাসিড, ডান। যকৃৎ থেকে আর কি পড়বা? যকৃৎ থেকে দেখো, এই প্রশ্নটাই দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পড়বা। এই যে কি খাইলে কি বাড়ে, কোনটা কি বাড়ায়, কোন প্রক্রিয়ায় বাড়ায়। ওকে, ইউরিক অ্যাসিড ডান। যকৃৎ থেকে প্লাজমা প্রোটিন পোর্শনটা পড়বা, কি কি প্লাজমা প্রোটিন তৈরি হয়। প্লাজমা প্রোটিনের নাম দেখার দরকার নেই, বলবা সব ধরনের তৈরি হয় এক্সেপ্ট গামাগ্লোবুলিন বা অ্যান্টিবডি, ঠিক আছে, বা ইমিউনোগ্লোবুলিন। এরপরে যেটা পড়বা সেটা হচ্ছে যকৃৎ থেকে হরমোন আসে। কি হরমোন আসে? এটা হচ্ছে
টেনসিনোজেন, রাইট? তাহলে হরমোন তৈরিটা তুমি পড়ে ফেললা। এরপর আর কি থাকতে পারে যকৃতে? এইটা তো পড়তে হবে যে আয়রনের সঞ্চিত রূপ কি। আয়রনের সঞ্চিত রূপ কি? ফেরিটিন, তাই না? যকৃতে আয়রন সঞ্চিত থাকে ফেরিটিন রূপে। আর কি লাগবে এখানে? এটা হিমোগ্লোবিনের ভাঙনটা একটু পড়তে হবে, হিমোগ্লোবিনের ভাঙন। আচ্ছা, হিমোগ্লোবিন, সরি এটা আরবিসির ভাঙন। এই বলো তো এটা তোমরা পারবা কি না? আরবিসি কতদিন পর ভাঙে, কোথায় ভাঙে, ভাঙলে কি উৎপন্ন হয়, পারবা কি না? প্রশ্ন তো আমি সবই দিলাম, সবই তো পড়তে বললাম। মানে অ্যাকচুয়ালি আমরা রিভিশনটা দিব কোন কোন জায়গায়, ফোকাস করো কোন কোন জায়গায়। যেমন অগ্নাশয় পড়ার সময় কিন্তু দেখো অগ্নাশয়ে 3টা প্রশ্নই হয়। একটা হলো এই কোষগুলো থেকে কি ক্ষরণ হয়, আর আলফা বিটার যে গ্লুকাগন ইনসুলিন কি বাড়ায় কি কমায়, এটা আমরা সবসময় পাই প্রশ্ন। এটা হলো অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা পোর্শনগুলোর নাম কি, এইটা একটা। আর একটা হলো প্রশ্ন আসবে কোনটি মিশ্র গ্রন্থি, উত্তর হচ্ছে অগ্নাশয়। তো এখন প্রশ্ন হলো যে অগ্নাশয় থেকে যদি এই ধরনের প্রশ্ন আসে যে অগ্নাশয়টা হচ্ছে কোথায় উন্মুক্ত হয়, এম্পুলা অফ ভ্যাটারে। অগ্নাশয়ের মধ্যে নালী আছে, অগ্নাশয় নালী বা ডাক উইরসাং নালী আছে, এটা কি পড়তে হবে না? পড়তে হবে রে পাগলা। বাট এই জিনিসগুলো তো মিস করা যাবে না, যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের অগ্নাশয় শেষ। এবার আমরা যাবো স্থূলতায়। ওকে, এখান থেকে বিএমআইটা শিখে ফেলবা, 100% ডান। আর বাকিগুলো পারবা ইনশাল্লাহ। ব্যাস বিএমআইটা 4টা। অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করে, সেটা হলো 25, মানে প্রথমে কিন্তু হচ্ছে আন্ডার ওয়েট, এটা মাথায় রাখবা, আন্ডার ওয়েট 18.5 নিচে সম্ভবত। তারপর হচ্ছে নর্মাল ওয়েট, ক্রমটা মনে রাখবা, প্রথমে আন্ডার ওয়েটের কথা বলছে, নর্মাল ওয়েটের কথা বলছে, তারপর কিন্তু ওবেসিটি বা স্থূলতার কথা বলে না, এটা কিন্তু ওভার ওয়েট, এটা মাথায় রাখবা, ওভার ওয়েট। তারপর হচ্ছে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি মরবিড ওবেসিটি বা মারাত্মক স্থূলতা বা 3rd ডিগ্রি। তো এই সিকোয়েন্সে আমরা কিন্তু সবসময় এইটা ভুল করি যে নর্মাল ওয়েটের পরে বোধহয় হচ্ছে 1 ডিগ্রি আছে, তাই না? তো সবাই কিন্তু এইটা দাগায়, তো ভুল করা যাবে না, এইটা কিন্তু ঠিক আছে। ওভার ওয়েট এবং আন্ডার ওয়েটটা, এই জোন দুইটা সম্পর্কে জানতে হবে, তাইলে তুমি বাকিগুলো মনে রাখতে পারবা। শেষ, আমাদের পরিপাক শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। পরিপাক থেকে এগুলোই পড়বা। বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা তোমরা আমার সাথে একটা একটা কনফেস করো তো, বিশেষ করে যারা এখনো চান্স পাওনি। তোমরা 3টা স্টেজের ভেতর দিয়ে গেছো। একটা স্টেজ হলো যে যখন তোমরা একাডেমিকে পড়াশোনা করছো, A+ পাইছো কিংবা A+-এর কাছাকাছি কিংবা কিছু একটা পাইছো, তখন তোমাদের মধ্যে একটা স্বপ্ন ছিল না এলাকার ভাইয়াদের দেখে বা ফেসবুকে দেখে একদিন ভার্সিটিতে পড়বো, ইঞ্জিনিয়ারিং মেডিকেলে পড়বো, কিছু একটা পড়বো। তখন কি মনে, তখন শুধু স্বপ্ন দেখছো, কিন্তু স্বপ্নের ভার বা স্বপ্নের পথটাতে যাইতে কত কষ্ট করতে হয় এটা কিন্তু তখন ধারণা করতে পারো না। পুরো ইন্টারমিডিয়েট লাইফটা চলে গেছে, একবারও কিন্তু বোঝো না যে ঠিক কতটুকু পড়লে পরবর্তীতে আমার এত কষ্ট হবে না, তাই না? পুরো ইন্টারমিডিয়েটে কিন্তু তোমরা বোঝোই নাই এটা, যে ঠিক কতটুকু পড়লে আমার আর কষ্ট হবে না অ্যাডমিশনে গিয়ে। যখন তুমি অ্যাডমিশনে আসছো, প্রথম দিকে তোমার কি মনে হয়েছে? আরে এত পড়ায়, এত ডিপে পড়াইছে, এত অতিরিক্ত পড়াইছে। আমি খুব অবাক হয়ে যেতাম না, যে যেমন আমি যখন বায়োলজি হেটার্সে শুধু পড়াইতাম, আমার স্টুডেন্টরা ধরেই নিত রাজীব ভাই যেটা পড়াইতেছে অন্ধভাবে অনুসরণ করতো, দ্যাটস এনাফ, রাজীব ভাই ঠিকঠাক পথে আছে। কিন্তু আমি যখন এসিএসে আসি, তো বড় আম গাছ, বেশি আম, এই জন্য সবাই ঢিল দেয় আম গাছে। স্লাইডের দোষ, ক্লাসের লেন্থের দোষ, পড়াচ্ছে কি টপিক সেটার দোষ, নানা কিছু। কিন্তু তুমি দেখো তো আজকে, মনে হয়েছে না তখনও যদি আমি সবগুলো সিরিয়াসলি পড়াশোনা করতাম ওই 3 মাস বা 2 মাস, তাহলে আজকে হয়তো আমার কষ্ট কম হতো। কিন্তু এখন কি হয়েছে, এখন কি অবস্থা, সবাই যখন চান্স পাইতেছে, এখন তো চাইলেও পড়া যাইতেছে না, তাই না? কি পরিমাণ অ্যাংজাইটি, খারাপ লাগা ভর করছে, চাইলেও পড়া যাইতেছে না।
কেমন লাগতেছে? এখন ভাইয়া বুঝি নাই, হ্যাঁ, যে বুঝি নাই এটার কোনো তো রিপ্লাই হয় না। দেখো যখন যখন আসে না যে মাওলানা সাহেবরা বা আলেম সাহেবরা যখন বলে যে পরকালের জন্য কাজ করো, ভালো ভালো কাজ করো, যখন আমরা শুনি খুব মোটিভেটেড থাকি, যখন বের হই, প্রথম কাজটা কি, ফেসবুকে আমাকে একটা টিচারের পছন্দ হয় না, আমি আরেক টিচারের ফলো করি, একটা গালি দিয়ে দিই, কিংবা এমন একটা ঘটনা ঘটাই, কিংবা এমন একটা কমেন্ট করি, কিংবা ফ্রেন্ড সার্কেলে এমনভাবে বলি ওই মানুষটা শুনলে কষ্ট পাবে কিনা আমরা পাত্তাও দিই না। সো শুনলাম, মোটিভেটেড থাকলাম, বের হয়ে আসলাম, আসার পর আকাম কুকাম ঠিকই করতেছি। সেম ব্যাপারটা যখন আমাদের বয়স বাড়বে, যখন আমরা এজড হবো, তখন কিন্তু এই ফিলিংটা আবার চলে আসবে। সারাটা জীবন কাটাইলাম, ভালো কাজ তো করিই নাই, খারাপ কাজ তো এত করছি, এখন কি হবে, না, তখনও কিন্তু সেম সিচুয়েশন হবে আজকে যে সিচুয়েশনে তোমরা পড়ছো। সো সময়ের কাজ যদি সময়ে না করো, এই কষ্টটা তোমাদের পাইতেই হবে। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা তো কিছুদিন পর যেখানেই যাও, যেখানেই যাও দেখবে একদিন তোমরা বিয়ে শাদী করতেছো, সংসার হইতেছে, ব্যবসা হইতেছে, অনেকের অনেক টাকা পয়সা হবে, হবে, এটা সবারই হবে। যে ডাক্তারিতে গেছে, ইঞ্জিনিয়ারিংয়ে গেছে, ভার্সিটিতে গেছে, তারও যেমন হবে তোমারও হবে, এটা অস্বীকার করার কিছু নাই। তুমি যে কোনো দিক থেকে তুমি ভালো করবা। তো হতেই পারে তুমি গ্রামে থেকে গেছো, কিংবা ঢাকা শহরে এসে গার্মেন্টসে জব করতেছো, সুপারভাইজার বা কিছু একটা হয়ে, এখানেও তুমি ভালো করতে পারো অন্যদের থেকেও, যারা এখন এগিয়ে গেছে তাদের থেকেও। তোমার যখন ফ্যামিলি হবে, তোমার যখন বাচ্চা কাচ্চা হবে, দুইটা জিনিস মনে রাখবা। একটা হলো তারা কি চায়, তাদের কাছে শুনবা, শোনার পর ওইটার পেছনে শ্রম দিবা। দয়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে যাবা না, বা ঢাকা ভার্সিটিতে পড়তে হবে এই প্রেশার দিবা না। তারা কি চায়, কোনো কথা নাই যে আমি হচ্ছে পড়ালেখা করব না, আমি বিজনেস করবো। ট্রাস্ট মি, তুমি যখন পুশ করো, সে না বিজনেস করতে পারবে, না পড়ালেখা করতে পারবে। তো এই জিনিসটা মনে রাখবা, এইটা একটা। তো ওইটা যখন বলবে তারা, তাদের স্বপ্নটা তোমার সাথে শেয়ার করবে, ওই স্বপ্নের পেছনে কি কি লাগে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, কি কি হেল্প করা লাগে হেল্প করবা। ঠিক আছে? কারণ আমি কয়েকটা মেসেজ পাইছি, ভাইয়া আমার তো এডমিশন প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল না, আমি ভার্সিটিতে পড়তে চাই না, আপনি বিজনেস করতে চাই, বা আমি কিছু একটা করতে চাই, কিন্তু আমাকে জোর করে করতেছে, কিন্তু এই প্রসেসটার ভেতর দিয়ে যাইতেছে, আমার খুব খারাপ লাগতেছে। তো আমার কেন যেন মনে হয়েছে এডমিশনের প্রিপারেশন সবার নেওয়া দরকার নেই। আমি যদি এই কথা বলি, এটা খুব খারাপ লাগবে শুনতে। কারণ গতবার আমি আমার এক স্টুডেন্টে দেখছি, গতবার না তো, প্রথম ব্যাচ আমার অনলাইনে, ও ঢাকা কলেজে পড়তো, ভালো করতো, কিন্তু সে টেকনোলজি নিয়ে কাজ করতো, ফ্রিল্যান্সিং বা সরি প্রোগ্রামিং নিয়ে কাজ করতো ইন্টারমিডিয়েট থেকেই। ওর খুব ইচ্ছা সে সিএসসিতে পড়াশোনা করবে, বুঝছো? কিন্তু সে যখন দেখলো ভাই আমি তো এত পড়ালেখা করে যদি আমি বুয়েটে চান্স পাই, সে খুব ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট, ভাই আমি যদি বুয়েটও চান্স পাই, সামহাও আমার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চলে আসলো, তো সারা জীবন স্বপ্ন যেটা আমি দেখলাম আমি তো সেটা পড়তে পারলাম না, তাহলে আমার বুয়েটে গিয়ে লাভটা কি হইলো? হয় না এরকম? তোমরা যাদেরকে দেখো, যে ভাইয়া আপুদের দেখো বিভিন্ন ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, বেশিরভাগেরই একটাই সমস্যা, পড়তে চাইছে একটা নিয়ে, পড়তেছে আরেকটা নিয়ে। সো আমার ওই স্টুডেন্টরা এডমিশন পরীক্ষা দেয় না, এডমিশন জার্নির সময় চিল কুল, এডমিশন শেষ, সে করছে কি ব্রাকে গিয়ে সিএসিতে গিয়ে ভর্তি হয়েছে। আমি যেখানে যাইতে চাইছি সেখানে গেছি, যেখানেই যাই। আবার এখান থেকে মিস ইন্টারপ্রেট করবা না যে আমি তোমাকে এটা মোটিভেট করতেছি, আমি বরং তোমার প্রেশারটা কমাই দিতেছি। আমি শুধু এইটা বলতে চাচ্ছি, স্বপ্ন যেটা সেটার পেছনে দৌড়াবা, স্বপ্ন যদি ভেঙেও যায় মনে রাখবা তুমি যেটা চাইছিলে সেটা স্টিল তুমি অ্যাচিভ করতে পারবা। ওকে? এত প্রেশার নিবা না। আর বাবা মার দিকে কিংবা ফ্রেন্ডের দিকে দেখে আজকে যেটা খুব বার্ডেন মনে হচ্ছে যে চান্স এখনো পাচ্ছি না, তারা কি ভাবতেছে, ট্রাস্ট মি, আজ থেকে 10 ইয়ার্স পরে, আজ থেকে 10 ইয়ার্স পরে এগুলা কোনোটাই তোমার লাইফে এত ইম্পর্টেন্স রাখবে না। কারণ তখন তোমার নিজের সংসার হবে, নিজের ফ্যামিলি হবে, নিজের টাকা পয়সা থাকবে, বিজনেস থাকবে, কিংবা জব থাকবে, কিছু না কিছু থাকবেই, পকেট ভর্তি টাকা থাকবে, অন্তত 3 বেলা না খেয়ে থাকবে না, মন চাইলে যেখানে যাইতে সবই করতে পারবা। ওকে? জাস্ট জাস্ট চিল, চিল, লাস্ট মোমেন্টে এত প্রেশার নিবা না। এই যে দেখো, এখানে একটা প্রশ্ন আসছে, টায়ালিন সক্রিয় হয় কি দ্বারা? সম্ভবত ক্লোরাইড আয়ন দ্বারা টায়ালিন সক্রিয় হয়। তো তোমাদের আমি একটা জিনিস বলে রাখি, যত ধরনের এনজাইমেটিক সক্রিয়তা আছে মনে রাখবা,
যে কোনো এনজাইম সক্রিয় যদি হয় তাহলে আয়ন দ্বারা সক্রিয় হয়। এতটুকু কনসেপ্ট যে স্টুডেন্ট জানে সেই স্টুডেন্টকে পুরো বই থেকে যতবারই বলা হোক যে এনজাইম, যে কোনো এনজাইম, ধরা যাক ইটস এ এক্স এনজাইম, সক্রিয় হয় কি দ্বারা, চোখ বন্ধ করে এটা না এটা না এটা না, এটা আনসার। এনজাইম সবসময় আয়ন দ্বারা সক্রিয় হয়, বুঝতে পারছো? এনজাইম নিষ্ক্রিয় হয় আয়ন দ্বারা। এনজাইমের কাজও বাড়ে আয়ন দ্বারা, এনজাইমের কাজও স্লো হয় আয়ন দ্বারা, বুঝছো? এই আয়নগুলা এই আয়নগুলো এনজাইমের যে জায়গায় বসে সেই জায়গাটার নাম হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। তো যাই হোক না কেন, এইগুলো প্রশ্নের উত্তর করা সহজ, একটু কনসেপ্ট একটু ট্রিক, দ্যাটস এনাফ। আচ্ছা, এখন আমরা চলে আসি, গতকালকে তো আমরা শ্বসন নিয়ে কথা বলেছি, এখন আমরা হচ্ছে রক্ত নিয়ে গতকালকে কি আমরা কথা বলেছি? হ্যাঁ বলেছি। আচ্ছা, এখন আমরা একটু এনে কথা বলি, সেটা হলো এই কোষ বিভাজনটা আমরা গতকাল কথা বলেছি, বলো তো? কোষ বিভাজন নিয়ে কথা বলেছি গতকালকে না? তাহলে আমি কোষ বিভাজনটা শেষ করে দিই, কারণ পরিপাক একটা বড় চ্যাপ্টার আজকে দেখালাম। তো তো কোষ বিভাজনটা দেখাই, এটা থেকে প্রশ্ন আসবেই, এটা থেকে প্রশ্ন আসবে, এটাকে ওমিট করে দেওয়ার কোনো উপায় নেই। কোষ বিভাজনে আমি 1 2 3 4 চারটা জিনিসের কথা বলবো, মনে রাখবা প্রশ্ন আলটিমেটলি ওই চারটা জিনিস থেকে আসবে। ফার্স্ট, সেটা হলো ক্রসিং ওভার, এটা তুমি জানো ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার পড়ার সময় তুমি মনে রাখবা ক্রসিং ওভার যেহেতু প্রোফেজ 1 বা মিওসিস 1 থেকে, প্রোফেজ 1 বা মিওসিস 1 এইটা থেকে পড়তে হবে। সো দ্যাট মিনস লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই জায়গাটুকু তুমি যদি পড়ো তাহলে তুমি নিশ্চিত থাকো যে প্রশ্ন যদি আসে 50% চান্স হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আসবে। তো তোমাকে আমি এটা গল্প দিয়ে পড়াইছিলাম না, মনে আছে না? এত সহজ করে আমি বলছিলাম যে দেখো, আরেকজনের জীবনের সাথে লেপ্টে যাইতে ইচ্ছা করে বা আরেকজনের জীবনের সাথে নিজের জীবন অ্যাড করতে ইচ্ছা করে কখন? যখন আমরা কি হয়, যখন আমরা হচ্ছে জীবনের শুরুর দিকে, রাইট? তো তখন আমরা কি করি, নিজেকে একটু সবার থেকে আলাদা করে ফেলি, দ্যাট মিনস পোলারাইজেশন বা পোলারাইজড বিন্যাস এখানে দেখা যায়, যে আমরা আরেক মেরুতে গিয়ে থাকি, কারোর সাথে মিশতেছি না, কারণ মনের মধ্যে প্রেম ভর করছে। দরজা বন্ধ করলে দুটো কবিতা লেখা যায়। এখন তো তোমরা কবিতা লেখো না, ফেসবুকে হাই হ্যালো সবগুলোতে লাভ রিয়েক্ট দিয়ে রাখো, ভাবো যে লাভ রিয়েক্ট দিলেই মনে হয়ে যাবে। তো যাই হোক না কেন, প্রফেসর ওয়ানটা আমি এভাবে কিন্তু মনে রাখাইছিলাম। আমি বলতেছি না যে আজকের এই ক্লাসটা দেখে এটা মুখস্থ করবা, বরং তুমি এটা কি করবা, এইটা হচ্ছে আমার ক্লাস থেকে দেখে নিবা, কারণ সেল ডিভিশনের এই ক্লাসটা খুব দারুণ নিয়েছি আমি। পোলারাইজড বিন্যাস দেখা যায় এখানে। আর কি দেখা যায় বলতো? ফ্লাওয়ার বা ফুল, এতটুকু আমি লিখে দিলাম। যে যখন অন্যের জীবনের সাথে আমাদের লেপ্টে যেতে ইচ্ছা করে, একজনের সাথে জীবনকে অ্যাটাচ করতে ইচ্ছা করে, তখন আমরা কি করি, সবার থেকে আলাদা থাকি, কবিতা টবিতা লিখি, ফেসবুকে আমরা তাকে কি করি, মেসেজ করি আর কি। আর কি করি, আমরা ফুল নিয়ে দাঁড়ায় থাকি। সো আমরা বলছিলাম যে লেপ্টোটিনে অ্যাকচুয়ালি এই দুটো ঘটনা ঘটে, পড়া শেষ। ওকে, আর একটা জিনিস মনে রাখবা, যে লেপ্টোটিনে যেহেতু জীবনের শুরু, তখনই যেহেতু আমাদের জীবনে প্রেম ভালোবাসা চলে আসে, তখন আমাদের মুখে ব্রন ট্রনগুলো দেখা দেয় কিনা মহিম, তখনই ক্রোমোমিয়ার ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার কি? একটা ক্রোমোজোমের মধ্যে যে জায়গাগুলো একটু বেশি বেশি এরকম ডট 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 ব্রনের মতো কালো কালো বেশি ডার্ক ব্যান্ড দেখা যায়। ক্লাসটা করবা প্লিজ। তো আমি এটা রিভিশন দিয়ে দিচ্ছি, রিক্যাপ করে দিচ্ছি। এরপর কি ছিল? জাইগোটিন। তো যখন তুমি ফুল নিয়ে দাঁড়ায় থাকলা, নিজেকে অন্যদের থেকে আলাদা রাখলা, মুখের মধ্যে ব্রণ, এই সার্টেনেসটা পারে কারোর না কারোর সাথে তোমার মিল হয়েছে, তাই না? তখন তোমরা টুগেদার হও, সিনাপসিস, তাই না? টুগেদার হও, হয়ে তোমরা কি হয়ে যাও? জুড়ি হয়ে যাও, কাপল, জোড়, রাইট? দ্যাট ইজ বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, ঠিক কিনা?
তো টুগেদার হয়ে যাও, বাইভ্যালেন্ট হয়ে যাও। তাহলে মনে রাখবা এই যে জাইগো মানে হচ্ছে জোড়া, তাহলে জাইগোটিনে এই দুইটা ঘটনা দেখা যাবে, এই দুইটা ঘটনা দেখা যাবে, এটা কোনোভাবে ভোলা যাবে না, এলোমেলো করা যাবে না। কারণ পরীক্ষায় যদি তুমি এই প্রশ্ন ভুল করে চলে আসো, তখন তোমার খুব আফসোস লাগবে যে রাজীব ভাই এত করে পড়াইলো, এত সুন্দর করে বুঝছিলাম, সারা জীবনে আমার আফসোস থেকে যাবে এটা, যে একটা কোশ্চেনের জন্য আমার স্বপ্নটা ভেঙে গেছে। রাজীব ভাইয়ের পড়ায় লাভটা কি হলো, ঠিক কি না? এখানে আর একটা প্রশ্ন ছিল না, জাইগোটিনে যদি জোড়া হয়ে যায় তাহলে সংখ্যা অর্ধেক হয়ে যায় না? আগে তোমার প্লেট ওর প্লেট আলাদা ছিল, এখন প্লেট কয়টা? একটা। আগে ছিল 46টা প্লেট, এখন প্লেট কয়টা? 23টা। আগে ছিল 2টা বালিশ, এখন কয়টা? একটা বালিশ, তাই না? আচ্ছা, প্যাকাইটিনে চলে আসি। টুগেদার হইলা সিনপসিস, তখন তোমাদের বলা হবে কাপল বা জোড় বা বাইভ্যালেন্ট। দেন কি হবে? সংসার জীবনে তোমরা প্রবেশ করো। সংসার জীবন মানে প্যাক প্যাক, 4টা বাচ্চা দেখা দিবে এই সময়, ঠিক না? একটা সময় মেজাজ খারাপ হবে, তখন কি হবে? যাই তোমার জিনিস তুমি নাও, আমার জিনিস আমি নাই, আমরা আলাদা হব। দ্যাট মিনস হচ্ছে ক্রসিং ওভার হবে। হবে কি না? হবে কি না? তো ক্রসিং ওভারটা কার মধ্যে হয় এটা শুধু মনে রাখবা, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়, নন সিস্টার, রাইট? প্যাকাইটিনে আরেকটা জিনিস ঘটনা ঘটে, ওটা আমার মাথায় আসতেছে না, আমি দেখি তোমাদের কি মনে আছে? ও আচ্ছা, কায়াজমা। তাহলে আরেকবার দেখি আমরা, প্যাকাইটিন বা প্যাক প্যাক, প্যাক প্যাক মানে সংসার। এই সময় আমাদের ভালোবাসাটা আর থাকে না, 4-5টা বাচ্চা আমরা পয়দা করে ফেলি, এবং এক সময় আমরা জীবন কি করি, আমরা আলাদা আলাদা হওয়ার ট্রাই করি। দ্যাট ইজ ক্রসিং ওভার। তাহলে মনে রাখবা, চার মানে ট্যাট্রাড এখানেই তৈরি হয়, ভালোবাসা থাকতেছে না, দ্যাট মিনস ক্রসিং ওভার। ক্রস কায়াজমা অ্যান্ড ক্রসিং ওভার এখানে হয়। এরপর হচ্ছে ডিভোর্স। বলো তো ডিভোর্স মানে কি? নিজেদের মধ্যে লুপ সৃষ্টি হওয়া না, নিজেদের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হওয়া না, তুমি নদীর ওই পারে, আমি নদীর এই পারে, মাঝখানে ফাঁকা, রাইট? ওকে, শেষ। আর ডায়াকাইনেসিসে কি হয়? বিলুপ্তি ঘটে, সব কিছু, সমস্ত হিসাব নিকাশ শুকিয়ে যায়। নিউক্লিওলাসের বিলুপ্ত হয়, নিউক্লি আর মেমব্রেনের বিলুপ্তি হয়, সব কিছু হয়। তোমাদের এই গল্পটা মনে আছে কি না, যারা ক্লাস করছো? আর যারা ক্লাস করো নাই, যারা আগে থেকে, ইউজুয়ালি যেটা হয় আর কি, যারা প্রথম দিন থেকে ক্লাস করে তাদের সারা জীবন আফসোস করতে হয়। তোমরা বলো তোমাদের মনে আছে কিনা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাহবুব রহমান, থ্যাংক ইউ, সাবাস। এখন যদি আমি প্রশ্ন দিই, তাহলে তোমরা প্রশ্নের উত্তর করতে পারবা কিনা? আমি একটা চিত্র দিয়ে প্রশ্ন দিতেছি, না চিত্র না। আচ্ছা তোমরা একটু বলো তো, এই যে এগুলো এগুলা কি পর্যায় না উপপর্যায়? এটা একটু খেয়াল রাখছো? উপপর্যায়, মাথায় রাখবে এটা। তো আমাদের মোটামুটি শেষ। এখন আমরা এই প্রশ্নটার উত্তর করি, কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? বলো তো, কায়াজমা মানে কি? আচ্ছা এইরকম, ও আচ্ছা বুঝছি, কাটাকাটি মানে যখন সংসার জীবন তখন, ঠিক কি না? সংসার মানে কি? প্যাক প্যাক, চেঁচামেচি, দ্যাট মিনস প্যাকাইটিন, তাই না? বলো তো লেপ্টোটিনে কি কি ঘটনা ঘটে? লেপ্টে যেতে যখন ইচ্ছা করে আমরা কি করি? আলাদা রুমে যাই, কবিতা লিখি, তার মানে পোলারাইজ বিন্যাস। ওই সময় তো আমার মুখে ব্রণ আসে, তার মানে ক্রোমোমিয়ার। আর কি করি আমরা ওই সময়? ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি গার্লস স্কুলের সামনে, তাই না? শেষ। বলো তো ডিপ্লোটিনে কি হয়? ডিপ্লোটিন মানে ডিভোর্স। আচ্ছা, ডিপ্লোটিন মানে ডিভোর্স, ডিভোর্স মানে তুমি ওই পাশে আমি এই পাশে, মাঝখানে নদী, দ্যাট মিনস লুপ। জাইগোটিনে কি হয়? জাইগোটিনে 3টা ঘটনা ঘটে। একটা হলো জাইগো মানে জোড়া, তাই না? সেকেন্ড ধাপ কাছাকাছি আসে, দ্যাট মিনস সিনোপসিস হচ্ছে। 2 নম্বর হচ্ছে দুইজন মিলে বলা হয় বাইভ্যালেন্ট। আরেকটা কি হয়? অর্ধেকই কমে আসে ক্রোমোজোম নাম্বার থেকে। আরে এটা বহি ক্লাস নিব না, ক্লাস নিব না, সবই জানে। আমার একটা স্টুডেন্ট ছিল, আমি তোমাদের একটু শেয়ার করি। আমি ঢাকা শহরে পড়াই বহুদিন ধরে, এবং ঢাকা শহরের মোটামুটি টপ টু বটম সব ধরনের স্টুডেন্ট আমি পড়াই। আমি আমার জীবনে যদি 2-3টা স্টুডেন্টের নাম বলা হয়, তো একটা স্টুডেন্টের কথা আমার খুব বেশি করে মনে পড়ে। এই ছেলেটা ঢাকা কলেজে পড়তো। তার কখনো ইচ্ছা ছিল না যে সে মেডিকেলে পড়বে কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে, বুঝতে পারছো? তার এক চাচা বা তার ফ্যামিলিতে একজন লোক আছে, সে এমআইটির টিচার আমেরিকায়। তার কোনো স্বপ্নই নাই যে আমি, তারপর জাস্ট কোনো স্বপ্নই নেই। সে যখন ক্লাসে আসতো, আমার মনে আছে ফার্স্ট ইয়ার হয়ে সেকেন্ড ইয়ারদের সাথে ক্লাস করতো।
ওরে আমি একদিন জিজ্ঞেস করি যে তুই কেন সেকেন্ড ইয়ারদের সাথে ক্লাস করিস? বলে ভাই ফার্স্ট ইয়ারে যখন আপনি ক্লাস নেন আপনি একবার A to Z সব বোঝানো শুরু করেন, আমার মনে হয় আমার টাইম নষ্ট হয়ে যাবে ওই জায়গায়, কারণ আমি তো ওইটা আপনি বলার সাথে সাথে এমনিতেই বুঝে ফেলি, আর বাসায় গিয়ে তো আমি পড়ি, আর আপনি আজকে ক্লাস নেবেন আমি একটু দেখে চলে আসি। এবং ওই ছেলেটাকে আমি যখন প্রশ্ন করতাম ক্লাসের মধ্যে, সেকেন্ড ইয়ার হয়তো বা পুরা শেষ হয়ে গেছে, উত্তরই দিতে পারতেছে না, অথচ আমি যেভাবে বলছি, যেভাবে বাক্যটা বলছি পুরো বাক্যটা সে মনে রাখছে। বুঝতে পারছো? সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস করতে সবই মনে রাখছে, কিন্তু আমি যখন তারা জিজ্ঞেস করতাম তুই ভালো করবি, ইঞ্জিনিয়ারিংয়ে যা, কিংবা হচ্ছে ডাক্তার হ, মেডিকেল পরীক্ষা দেয়, কোথাও পরীক্ষা দেয়নি, পড়াশোনা করতেছে ব্র্যাকে। মাঝে মাঝে তোমাদের মধ্যে দেখবে এই ধরনের একটা সুপ্রিমেসি চলে আসবে, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি তো ঢাকা মেডিকেলে পড়ি, আমি তো বুয়েটে পড়ি, তার মানে আমি সেরা। এই ইনস্টিটিউশনাল প্রাইডগুলোর বাইরে তোমাকে আসতে হবে। যখনই বাইরে বের হয়ে আসবা তখন মনে রাখবা যে তোমার থেকেও অনেক বাঘা ভাগা আছে যার ঠিকঠাক জায়গায় নেই, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে নেই, বাট তার ঠিকঠাক জায়গায় আছে, কারণ সে সেখান থেকে কাঁপায় দেবে। বুঝতে পারছো? ছেলেটার নাম হচ্ছে একটা তারার নামে, নক্ষত্রের নামে, কারণ ছেলেটার বাপ হচ্ছে চাচা তো MIT-তে, আর হচ্ছে বাবা হচ্ছে বাবা হচ্ছে মিডিয়াতে সম্ভবত কাজ করতো, ছেলের নাম রাখছে একটা তারকার নামে। তো হয়, এরকম হয়। তোমরা দেখো তোমাদের মধ্যে মিডিওকর, পড়াশোনা করছে না, কিছুই করছে না, কিন্তু স্বপ্ন বিশাল। আবার কেউ সব পাচ্ছে কিন্তু কিছু চায় না। ওকে, শেষ। এবার চলে আসে আমরা মাইটোসিস। মাইটোসিস থেকে যে জিনিসগুলো মনে রাখবা, আমি তোমাদের সব শিখাইছি, তোমরা একটু দেখে নিও। তারপরে শুধু মনে রাখবা ক্রোমোজোমের দ্বিত্বন কখন হয়, ক্রোমোজোমগুলো কোন ডাবল হয়, ঠিক আছে? সুপার কয়েলিং, কনডেনসেশন কোথায়, এগুলো মেটাফেজে হয়, কিন্তু সুপার কয়েলিং, কনডেনসেশন এগুলো কোথায়, এগুলো দেখে নিও। আর মাইটোসিস যা পড়েছে অটুকুই, ঠিক আছে? মাইটোসিসের যা তাই। এরপর তুমি যেটা করো, মাইটোসিসের সাথে মিওসিসের পার্থক্য করবা, বিশেষ করে অ্যানাফেজ, তারপর মেটাফেজ, এই ধাপগুলো তোমরা পার্থক্য করবা, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের ক্ষেত্রে যে অ, আ, ব্যা, ই মনে আছে না? অটুকুই মনে রাখবো উদাহরণগুলা, শেষ। তারপর হচ্ছে যেটা করবা, ক্যান্সার বা অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখান থেকে 3টা টপিক মনে রাখবা। একটা হলো মাইটোটিক ইন্ডেক্স ম্যাথ দিতে পারে, কারণ সেল ডিভিশনের ম্যাথ দিচ্ছে, মাইটোসিস ইন্ডেক্সের ম্যাথ দিতে পারে, আমি তো ম্যাথ তোমাদের পড়াইছি, তাই না? প্রোফেজরত কোষ ডিভাইডেড বাই মোট কোষ, শেষ। এরপর তোমরা যেটা মাইটোটিক ইন্ডেক্স কেন আমরা করি, কারণ টিউমারটা কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কি ধরনের চিকিৎসা দেওয়া যেতে পারে, এই জন্য আমরা মাইটোটিক ইন্ডেক্স দেখি। এরপরে যেটা, সেটা হলো অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস, তাই না? অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস। এখানে শুধু একটা জিনিস মনে রাখবা, এই অ্যাপোপ্টোসিস কিন্তু মাইটোকন্ড্রিয়া জড়িত। কে জড়িত? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? আর নেক্রোসিস, অ্যাপোপ্টোসিসের মধ্যে কোনটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ আর কোনটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, এটা দেখবা। এগুলো খুব সহজ। এখান থেকে দেখবা হচ্ছে P53 নাম দেখবা, ঠিক আছে? P53টা কি করতেছে, আর কার্সিনোজেন, অনকোজিন, এগুলো তো তোমাকে পড়াইতে হবে না বাবা, এগুলো তো আমি শব্দ সহ তোমাদের পড়িয়েছিলাম। এখন তোমরা শুধু বলো যে সেল ডিভিশনটা খুবই সহজ না, কিন্তু সেল ডিভিশনে কি সবচেয়ে বেশি স্টুডেন্ট ভুল করে। এই গল্পটা কোনো দিন ভুলবা না পুরো এডমিশন জার্নিতে। বলো, আমরা কি সেল ডিভিশন থেকে আর কোথাও প্রসিড করবো কিনা? ইয়েস, ডেফিনেটলি প্রসিড করবো। এই যে P53 প্রোটিনের ভূমিকা চলে আসছে, বলো তো তোমরা এটা পারো কিনা? কি করে বলো? P53, ভেরি গুড। পারছে।
এই প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন। উদ্ভিদ সারির তত্ত্ব আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো, আজকে না। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা গত ক্লাসে দেখেছি। পেপের রিং স্পট, এ বলো তো এটার উত্তর কি? সবাই বলো তো। সাবাস সাবাস, পারতেছো, আলহামদুলিল্লাহ, পারবা পরীক্ষার হলে। স্টার্ট কোডন কোনটা বলো তো? এইটাই স্টার্ট কোডন। এবার বলো তো স্টপ কোডন কোনটা এখানে? স্টপ কোডন কোনটা? এই যে সাবাস, রূপা পারছে এবং আবির হাসান বাদল পারছে, সুমাইয়া ইসলাম পারছে। এখানে কিন্তু এইটা এবং এইটা, এই দুইটাই হচ্ছে স্টপ কোডন, রাইট? উয়া, উগা, উয়াগ, উয়া, উগা, উয়া, উগা, ওয়াগ। ঠিক আছে, সবগুলো ইউ দিয়ে শুরু হয় স্টপ কোডনগুলা। চলে আয়গা, আজই চলে আয়। তোমার যেমন ইচ্ছা তেমন মনে রাখবা। আর অগমেন্টেশন দ্বারা মনে রাখবা হচ্ছে স্টার্ট করে। এই যে দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে কোথায়? এই প্রশ্নের উত্তর দাও তো সবাই। সি, ইয়েস, অগ্নাশয়। সাবাস সাবাস। তাহলে তোমরা আমাকে এবার বলো তো প্যারাইটাল কোষ কোথায় থাকে? এই প্রশ্নটা যদি দেয় কি করবা? প্যারাইটাল কোষ কোথায় থাকে? ইয়েস, পাকস্থলী। কোথায়? পাকস্থলী। তাহলে এবার বলো আমাকে প্যারাইটাল কোষের কাজ কি? পারবা তো নাকি? শেষ। আচ্ছা, তারপর তোমরা আমাকে একটু বলো তো এনজিওটেনসিনোজেন ক্ষরণ কে করে? প্রশ্নের উত্তর দাও। এনজিওটেনসিনোজেন নামক হরমোন কে ক্ষরণ করে? বলো 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 বলো। এর সাবাস, যকৃৎ। শেষ। মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা একটি ঘাস ফড়িং তার পুঞ্জাক্ষিতে। ওরে বাপ রে বাপ। এই বলো তো এটার উত্তর কি? গতকালকে আমরা দেখেছি গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধি কোন ধরনের প্রযুক্তি? টিস্যু কালচার। সাবাস। কংগ্লোমেট গ্রন্থি, দরকার নেই। আচ্ছা, আমরা গতকালকে কি জেনেটিক্স দেখেছি? জেনেটিক্স, জিন তত্ত্ব দেখেছি? দেখি নাই। আচ্ছা, জিন তত্ত্ব থেকে সবার আগে আমি বিবর্তন অংশটুকু বলি। বিবর্তন, বিবর্তন থেকে দেখবা কোন বই এবং তার লেখক, কোন মতবাদ এবং তার হচ্ছে বিজ্ঞানীর নাম। তারপরে যেটা দেখবা শেষে ছকটা দেখবা, ভূতাত্ত্বিক কালক্রম, তাই না? ভূতাত্ত্বিক কালক্রম আমি ক্লাসের মধ্যে বুঝিয়েছিলাম যে অন্তত এতটুকু মনে রাখো, দ্যাটস এনাফ। এরপর তোমরা কি দেখবা? ভূতাত্ত্বিক কালক্রম যখনই শেষ হবে, ঘোড়া, ঘোড়া দেখবা কোন যুগে কোন ঘোড়া ছিল, যুগ। হ্যাঁ, ঘোড়ার একটা কিন্তু ছবি আছে, দেখবা। ওকে, তো ওই জায়গাটা একটু দেখে নিও। তারপর যেটা করবে হচ্ছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সের হচ্ছে সরীসৃপীয় বৈশিষ্ট্য এবং পাখির বৈশিষ্ট্যটা একটু দেখে নিও, ঠিক আছে? আর্কিওপটেরিক্স বলে একটা ছিল, সে সরীসৃপীয় বৈশিষ্ট্য তার আছে এবং পাখিরও বৈশিষ্ট্য আছে। তখন বৈশিষ্ট্যগুলো দেখবা, তুমি কিন্তু নিজেই বুঝবা যে সরীসৃপীয় বৈশিষ্ট্য বললে হাড়গুলো ঘন, শক্ত, ভারী ইত্যাদি। পাখির বৈশিষ্ট্য কি সেইটার? তখন দেখবা যে সারা শরীরে লোম ঢাকা, এই ধরনের ব্যাপার স্যাপার ওখানে আছে। আর কি দেখবা? সেটা হলো ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান, এটার বাংলা হচ্ছে বিলুপ্ত প্রায় অঙ্গ বা লুপ্ত প্রায় অঙ্গ, তাই না? লুপ্ত প্রায়ের মধ্যে কি আছে? থাইমাস আছে, দাঁতের ক্ষেত্রে বলা আছে যে অমুক দাঁতটা, এবং আর কি আছে? অ্যাপেন্ডিক্স আছে, তারপর কি আছে?
কক্সিস আছে, এই ধরনের কিছু কথা আছে, বিলুপ্ত প্রায় অঙ্গ। পারবা না তোমরা এটা? এরপর দেখবা হচ্ছে বিবর্তনের ধরন, বিবর্তনের জনক দেখবা, বিবর্তন ম্যাক্রো মাইক্রো টাইপের এই ধরনের অভিসারী অপসারী এই ধরনের বিবর্তন ধরনগুলো দেখবা। তো মোটামুটি বিবর্তন থেকে সবই তো পড়া হয়ে গেল, বিবর্তন শেষ। এবার আমরা চলে আসি হচ্ছে ব্লাড থেকে আসি। এখানে ব্লাড থেকে পড়বা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি। ওকে, কোন ব্লাডের কোন ধরনের অ্যান্টিজেন থাকে, কোন রক্তে কোনটা থাকে না। তারপরে যেটা দেখবা কে কাকে দিতে পারবে, এটা আমি পড়াইছিলাম না? এই প্রশ্নের উত্তর দাও তো নিচেরটা। এরপরে আমরা একটা ম্যাথ আর একটা দেখেছিলাম যে হচ্ছে বাবা যদি এরকম হয়, সরি, মা হচ্ছে শঙ্করে, বাবা হচ্ছে বাবা হচ্ছে বিশুদ্ধ বি, সন্তান কি হবে, সন্তানের রক্তের গ্রুপ কি হবে, আমি পড়াইছি না? সন্তান হোয়াট, পড়াইছি না এটা? পড়াইছি। এখান থেকে আমি দুইটা জিনিস পড়াইছি, কে কারে কোন রক্ত দিতে পারবে, আর একটা হচ্ছে বাবা এবং মার যদি বিয়ে হয়, বাবার রক্তের গ্রুপ এবং মায়ের রক্তের গ্রুপ থেকে সন্তানের রক্তের গ্রুপ কেমন হবে। আমি বলেছি যে সবসময় মিলবে তা না, কিছু ব্যাপার আছে, না মিললে আবার বাবা মার দিকে আঙুল তুলিও না। হ্যাঁ, আঙুল তুলিও না, এটা খুব খারাপ। আচ্ছা আসো এদিকে, আমরা কি একবারে শেষ করব? এটা হলে আজকে আমাদের কিন্তু শেষ, নাকি আমরা একটা ব্রেক নিব? বাবা মার দিকে আঙুল তুললে শেষ হয়ে যাওয়া। শেষ করি আমরা, তাই না? হ্যাঁ আমরা শেষ করি। ওকে, এই দেখো তো, ঝোপ বুঝে কোপ মারা কিছু পাবলিক আছে না? গতকাল ধরে আমি দেখতেছি হচ্ছে কি জানি, চিয়া সিড দিয়ে হচ্ছে কিভাবে শরবত বানানো যায়, দুধ, তারপরে একটু কলা, বলতেছে কিছু আইস কিউব দিবেন তাহলে আরো টেস্টি হবে, মধু দিবেন, ন্যাচারাল প্রিজারভেটিভ, মধু খেলে এটা 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 হয়, তারপর হচ্ছে চিয়া সিড দিবেন প্রত্যেকটা মানুষের জন্য 1 চামচ করে, চাইলে আপনি আরো হাফ চামচ বেশি দিতে পারেন। আহ কত সুন্দর, নিজেরটা খেয়ে, শরবত খেয়ে নিজেই ভালো লাগতেছে। চিন্তা করো, মার্কেটিংটা দেখো। প্রথমত রমজান মাস, মানুষের সবার মধ্যে তৃষ্ণা, যখন মানুষ তৃষ্ণার্ত থাকে তখন খাবারের ছবি, বিশেষ শরবত এবং পানির ছবি, মানুষ খুব খুশি, খাচ্ছে না কিন্তু পানি দেখাও মুখে যে লালা আসতেছে, শরবত দেখাও যে মুখে লালা আসতেছে, এইটা একটা। তখন তুমি কি হবা, তখন তুমি মোটিভেটেড হবা যে আচ্ছা, মনে হয় খুব মজা, খুব শান্তি। প্রত্যেকদিন যে তোমার আম্মা তোমার গ্লাসের মধ্যে দুধ দিতেছে, বাসার মধ্যে ফ্রিজ আছে, পানি আছে, কলা দিতেছে, তুমি খাইতেছো না, কিন্তু তোমার এটা দেখে খুব মজা লাগবে। দেখছো বিজনেস কখন কিভাবে করতে হয়, খুব মজা পাইতেছি আর কি। গতকাল থেকে আজ পর্যন্ত খালি আমি এটা দেখতেছি কেমন বিজনেস করতেছে, পারফেক্ট টাইমে পারফেক্ট বিজনেস। এবং শেষে কি করে দেখো, তুমি আছো রোজা, কিন্তু তোমার সামনে যে ভিডিওটা আসছে সে শরবত টরবত বানায় আবার খেয়ে দেখাচ্ছে, তখন তোমার কেমনটা লাগবে? তো দেখো, বিজনেস আইডিয়া যদি থাকে, তুমি যদি জানো ঠিক কোন জায়গায় পুশ করলে বিজনেস করা যায়, ট্রাস্ট মি, তুমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা। সো আমি সবসময় মনে করি, শোনো শোনো, আমি সবসময় মনে করি যেমন স্টুডেন্ট যখন ডাক্তারি পড়াশোনা করতেছে, সাথে থাকে তাকে কিন্তু বিজনেস কিভাবে করতে শেখা উচিত, কিভাবে বিজনেস করা উচিত আমি বলি। মানে ডেফিনেটলি সেবা, কিন্তু তারা কিন্তু প্রফেশন, মানুষের সাথে ভালো ব্যবহার হচ্ছে এই বিজনেসের প্রধান হচ্ছে ইনভেস্টমেন্ট। তুমি জাস্ট ভালো ব্যবহার করবা, মুখের মধ্যে হাসি রাখবা, এটা আর একটা বড় ইনভেস্টমেন্ট। সুন্দর করে প্রেসক্রিপশন লিখবে, এটা একটা বড় ইনভেস্টমেন্ট। শুধু প্রেসক্রিপশনটা সুন্দর না, তুমি পারলে তুমি টাইপ করো, এটা একটা ইনভেস্টমেন্ট। এই রুগীটা যদি পরের দিন আসে, তার এজ এবং নাম যদি বলে, সাথে সাথে সার্চ করো, করে পিসিতে দেখা তাকে সরাসরি বলো, আরে আসলাম সাহেব, যে লাস্ট ডেতে আপনার তো 5 দিনের জ্বর ছিল, কতদিন গিয়ে সেরে গেছে ওষুধ খাওয়ার পরে, আপনার তো এই সমস্যাটা ছিল, এটা কি করলেন? অ্যান্ড বেশিরভাগ মানুষ তো বোঝে না যে লোকটার কাছে সব রেকর্ড আছে। সো তোমরা যদি ভবিষ্যতে কখনো এমন হয়, কখনোই হাল ছাড়বা না। হ্যাঁ, স্বপ্ন পূরণ হোক না হোক, কোনো না কোনো কিছু করে টিকে যাবা। শুধু যেটা করো, বিজনেস সেন্স গ্রো করবা। অনেস্টিটা তো সবার আগে, বাট বিজনেস সেন্সটা যদি কোনো একটা প্রফেশনের সাথে অ্যাড করো,
তোমার আজকের কষ্টটা একদিন দূর হয়ে যাবে। জীবনমুখী শিক্ষা চলতেছে আজ, ক্লাস করে কি হবে? এই প্রশ্নের উত্তর দাও, দিছে নাকি ওরা? মুহিম, গল্প শুনতেছে ওরা, ওরা গেমস খেলতেছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে কি বলতেছে, এবি গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে রক্ত দান করতে পারবে? এবি মাইনাস, মনে আছে না? এবি মাইনাস মানে তো কিছু নাই, ডেফিনেটলি তোমাকে এবি লাগবে, কারণ কাটাকাটি করতে হবে এবং উপরে জিরো করতে হবে, ঠিক না? তাহলে দেখো এই অপশনগুলোতে আসি, তুমি যদি এখানে অনলি বি দাও তাহলে কিন্তু হবে না, কারণ তখন আর এ নামতে পারবে না। মনে আছে তো নাকি? নিচে কি হয় হোক, কিন্তু উপরে জিরো হইতে হবে কাটাকাটি করার পর। তাহলে দেখো এখানে এবি আছে, এখানে এবি আছে, এখানে এবি আছে, এখানে নাই, তার মানে এটা অপশন না। এবির সাথে বি আছে, তাহলে যদি আমি বিটা নিচে দিতাম, উপরে যদি এবি দিতাম, বি বি কাটা যেত, এ উপরে থেকে যেত, জিরো হইতো না, তাহলে এটাও হবে না, এগুলো একটা হবে না, রাইট? আচ্ছা, এই যে দেখো এই দুইটা অপশনের ক্ষেত্রে দেখো একটু কনফিউশন হইতে পারে। এ বি নেগেটিভ মানে নাই, এই দেখো ও পজিটিভ, এটা যদি কোনো কারণে ও নেগেটিভ হতো তাহলে বলো তো এই জিনিসটা কি যাইতো না? ও নেগেটিভ রাখতো। তোমরা একটু বলো তো কি আটকে গেছে মুহিম, এই ভিডিও কি আটকে গেছে? তাই তো দেখতেছি, ওয়েটিং দ্য লাইভস। কিন্তু এখানে তো সব দেখা যাচ্ছে মুহিম। এখন ঠিক আছে বলো তো, এই মিররটা দেখো না তুমি? আচ্ছা আবার বলি, যারা ক্লাস করছো তাদের অলরেডি জানার কথা। বলো তো, তোমরা সবাই তো বললে এটা আনসার, এটার সাথে যদি আমি ও নেগেটিভ দিতাম তাহলে কি এটা হতো না? কারণ ও নেগেটিভ মানে হচ্ছে উপরে ও মানে নাই, নেগেটিভ মানেও নাই, অলরেডি জিরো, তাহলে সবগুলো যাবে কি না? না, এখানেও সমস্যা আছে। কি একটা যন্ত্রণার মধ্যে পাঠাইছে, এটা প্রশ্ন ভুল নাকি? আচ্ছা দেখি, এ বি নেগেটিভ কোন কোন গ্রুপে? এ বি নেগেটিভ, এ বি পজিটিভ হলে সমস্যা নাই, মানে এ বি আর ইস কাটা 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 জিরো, তাহলে এটা যাবে। এ বি নেগেটিভ কনফার্ম যাবে, তার মানে এটা আনসার। ও নেগেটিভ দিলেও হবে, তার মানে প্রশ্নের সাথে কিন্তু ও নেগেটিভটাও অ্যাড করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ব্লাডের সাথে আরেকটা জিনিস পড়বো, সেটা হলো যে ওই যে দাতা গ্রহিতা আছে না, দাতা গ্রহিতা, সঞ্চালনজনিত সমস্যা, সঞ্চালনজনিত সমস্যা, সঞ্চালনজনিত সমস্যা মানে কি? সঞ্চালনজনিত সমস্যা, ওই যে মা বাবা সন্তান কে নেগেটিভ কে পজিটিভ হবে, এইটা একটু দেখবা। প্রথম সন্তানের সমস্যা হবে না, দ্বিতীয় সন্তানের সমস্যা হবে। প্রথম সন্তান জন্মের 72 ঘন্টার মধ্যে একটা টিকা দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। আর একটা কী করতে হবে, সেটা হলো যে আর একটা বাচ্চার যে রোগটার রোগ হয়, এই রোগটার নাম হচ্ছে কি নাম, এইটা একটু দেখে নেব, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। শেষ। আচ্ছা, এবার চলে আসি আমরা সেক্স লিঙ্ক ডিজিজ। সেক্স লিঙ্ক ডিজিজ, এক্স এবং ওয়াই দুইজন মিলেই সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সগুলো বহন করে। ইউজুয়ালি এক্সেরই প্রবলেম হয়, ওয়াই ক্রোমোজোম খুব ছোট, এই জন্য এতে কোনো প্রবলেম নাই। রোগের নামের ছকটা মুখস্থ করতে হবে, রোগের নামের ছক এটা মুখস্থ করতে হবে, মনে রাখবা, মেমোরাইজ করতে হবে এটা। কারণ এইটার সাথে দিয়ে দিবে হচ্ছে লিথাল লিথাল ডিজিজ, যেগুলো দুইটা একসাথে করে দিবে।
অপশনের মধ্যে যখন আসবে তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এরপর তোমরা যেটা করবা সেটা হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা একসাথে পড়বা। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা থেকে ইউজুয়ালি যে প্রশ্নটা দিবে সেটা হলো যে পিতা এবং মাতার ক্রস ঘটায় দিবে, যে এই ধরনের হইলে এই ধরনের আনসার। তাহলে আমাদের মোটামুটি শেষ। হিমোফিলিয়া দুই ধরনের হয়, হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি বা ক্রিসমাস হিমোফিলিয়া। বর্ণান্ধতা ইশিহারা টেস্ট করা হয়। আর একটা জিনিস মনে রাখবা যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স হয় এগুলোতে, থেকে সন্তান, সন্তান থেকে মানে মেয়ে, বাবা থেকে মেয়ে, মেয়ে থেকে আবার সন্তানের মধ্যে যায়, ছেলে সন্তানের মধ্যে যায়, দ্যাট ইজ কল্ড ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তো এই নামটা তোমরা পড়ে আসছো, তাহলে হিমোফিলিয়া বর্ণান্ধতা আমাদের শেষ। আর একটা ডিএমডি পড়ে নিবা, ডুশনি মাসকুলার ডিস্ট্রফি। এইটা থেকে দেখতেছি বেশ প্রশ্ন দিচ্ছে। লক্ষণগুলো একটু রিডিং পড়বা, জাস্ট একটু রিডিং পড়বা। আর এটাতে হচ্ছে কোন প্রোটিনের প্রবলেম হয়, কোন প্রোটিন, ডিস্ট্রফিন নামক একটা প্রোটিনের নাম আছে, এটা জাস্ট জেনে রাখবা, শেষ। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। এখন প্রশ্ন রইল আমরা মেন্ডেলের সূত্র কোনটা পড়ব? মেন্ডেলস ল ফার্স্টটা পড়বো, সেকেন্ডটাও আমরা পড়বো, নর্মাল যে অনুপাত আছে এটা পড়বো, বাট ব্যতিক্রমগুলো আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হবে, ব্যতিক্রমগুলা। তো ব্যতিক্রমগুলা থেকে কোনটা বেশি সেটা হলো অনুপাতটা আমরা বেশি বেশি খেয়াল রাখবো। আরেকটা হচ্ছে ক্রস কাদের হচ্ছে, ক্রস কাদের হচ্ছে, তাই না? কোডোমিনেন্স বা সমপ্রকটতা দেখা যাচ্ছে যে মুরগ মুরগির মধ্যে হচ্ছে সাদা এবং কালো, চেকার চেকার বাচ্চা জন্ম নিচ্ছে, তাই না? তো কাদের মধ্যে হচ্ছে কোন সূত্রতে, এইটা আমাদের জানা খুব জরুরি। প্রথম বংশধরে কোন ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, ফিনোটাইপ, পরের বংশধরে গিয়ে কেমন হচ্ছে এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, কি সমস্যা? একজন বলছে যে ব্লাড কাকে, ইয়েস দাদা, ডু ইউ ওয়ান্ট টু, ইয়েস ইয়েস ইয়েস, কি সমস্যা? কেউ কি আমাদের এটাতে ঢুকছে নাকি? যাও 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 যাও, লাইভে যাও। তোমরা কি আমার কথা শুনতে পাইতেছো? মাইক্রোফোন ঠিক করো। হ্যাঁ, স্লো ক্যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন অফ করা আছে, ওকে, ভেরি গুড, ঠিক আছে। আমাদের কিন্তু ক্লাস শেষ, এখন যদি হুট করে কারেন্টটা চলে যায় মনে করবো আর দরকার নেই, তারপর আমরা যতটুকু পারি। দেখো, ফার্স্ট এবং সেকেন্ড লর ক্ষেত্রে যেটা জানা জরুরি সেটা হলো যে নর্মাল সূত্রগুলোর জিনোটাইপিক অনুপাত কেমন হয়, ফিনোটাইপিক অনুপাত কেমন হয়। সেকেন্ড লটাতে কিন্তু জিনোটাইপিক অনুপাত মনে রাখা খুব কঠিন, এই জন্য দরকার নেই, অনলি ফিনোটাইপিক অনুপাত। ফার্স্ট লতে যেটা করবা যে এর ব্যতিক্রমগুলো কি কি আছে, তাই না? এর অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং লিথাল জিন। তাহলে সেকেন্ড লতে বাকি যেগুলো আছে সবগুলাই ঠিক না? ফার্স্ট ল এবং সেকেন্ড লর যে ব্যতিক্রমগুলো আছে সেগুলোর F1 জনুতে কোন বৈশিষ্ট্য দেখা যাবে এবং F2 জনুতে অনুপাত কি হবে এটা আমাদের জানতে হবে। ক্রস কাদের কাদের মধ্যে হচ্ছে এটা জানতে হবে। আমি কিন্তু জেনেটিক্স ক্লাসের মধ্যে পড়াইছি, তাহলে কেউ চাইলে 1 এবং 2 নম্বর, ইভেন আমার তো বলা উচিত যে 3 দিনের ক্লাসটাই করা উচিত। ওকে, আচ্ছা, লিথাল জিন থেকে জানা খুব জরুরি, সেটা হলো দেখো লিথাল জিনের অনুপাত কত হয়, লিথাল জিনের বৈশিষ্ট্য কি, হোমোজাইগাস হেটারোজাইগাস দুই ক্ষেত্রেই হতে পারে, ইত্যাদি ইত্যাদি কথা আছে না, এটা পড়তে হবে। লিথাল জিন থেকে আরেকটা জিনিস পড়তে হবে যে ড্রোসোফিলা পতঙ্গের যে লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিন, এটা একটা লিথাল জিন, এটা সেমি লিথাল না সাব ভাইটাল জিন, এটা আমাদের জানতে হবে। একই সাথে আমাদের মনে হয় আরেকটা আছে হিমোফিলিয়া কিংবা থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া থ্যালাসেমিয়া, যে এটা কোন ধরনের লিথাল জিন, এটা পড়তে হবে আমাদের। বেশি তো পড়তে বলতেছি। আচ্ছা, আরেকটা কাজ করবা, সেটা হলো দয়া করে যে রোগগুলোর নাম দেওয়া আছে না, থ্যালাসেমিয়া, ব্রাকিওফ্যালাঞ্জি, কিংবা হচ্ছে সিকল সেল এনিমিয়া,
তারপর হচ্ছে রেটিনোব্লাস্টোমা, এটি প্রচ্ছন্ন নাকি প্রকট, এটা একটু দেখবো যে এটি কোন ধরনের প্রবলেম। শেষ। এবার সেকেন্ড লতে আমরা চলে আসি। সেকেন্ড ল থেকে হচ্ছে এপিস্টেসিসের যে টপিকটা আছে এটা জানা খুব জরুরি। প্রকট এবং প্রচ্ছন্ন এপিস্টেসিস, মুখবধিরটা এটা কিন্তু প্রচ্ছন্ন এপিস্টেসিস, বাট দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো বাবা মা কেমন হলে সন্তান কেমন হবে এগুলো কিন্তু প্র্যাকটিস করবা ম্যাথমেটিক্সের মতো। নিজে নিজে নিজেকে ছেয়া দিবা, যেমন বলবা যে মুখবধির বাবার সাথে স্বাভাবিক মায়ের বিয়ে হলে সন্তানগুলো কেমন হবে, প্রথম বংশধরে এবং দ্বিতীয় বংশধরে। এগুলো সব প্র্যাকটিস করো নিজেদের মতো করে। তারপর পড়বো হচ্ছে পলিজিন। পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা জানা উচিত সেটা হলো মানুষের উচ্চতা পলিজিন দেয়, মানুষের গায়ের বর্ণ পলিজিন দেয়, তারপর হচ্ছে গাভীর দুধের বর্ণ পলিজিন দেয়, গমের দানা বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি পলিজিন দেয়। তাহলে কোন কোন বৈশিষ্ট্যগুলোর জন্য পলিজিন দেয় এটা একটু দেখে নেবা। আর পলিজেনিক ইনহেরিটেন্সে যেটা দেখবা সেটা হলো যে নিগ্রো এবং হচ্ছে শ্বেতাঙ্গের মধ্যে বিবাহ হলে কাদের কেমন ধরনের আমরা হচ্ছে বাচ্চা কাচ্চা পাই, এটা একটু দেখবা। ঠিক আছে। আর যে জিনিসটা আমরা এখনো বললাম না, ইম্পর্টেন্ট, চ্যাপ্টার শুরুর সময় দুইটা জিনিস আছে। একটা হলো বিভিন্ন ধরনের টার্ম আছে না, ফ্যাক্টর বা জিন কি, জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, এটা দেখবা। আর যেটা দেখবা হচ্ছে কেন মটরশুঁটি বেছে নিয়েছিল। মেন্ডেল কেন মটরশুঁটিটাই বেছে নিয়েছিল। তো আশা করছি সবই বলছি আমি, বাট আমি একটু মেনশন করে দেখাইছি যে কোন জায়গাগুলো একটু পড়তে হবে। বলো তোমরা বুঝতে পারছো কিনা। আজকে আমরা 3টা চ্যাপ্টার দেখেছি। সেল ডিভিশনটা আমাদের অলরেডি পড়া আছে, ওটা আমরা সবাই পারবো ইনশাল্লাহ। তারপর আমরা রিভিশন দিব। আজকের ক্লাস আজকে রিভিশন দিতে হবে 3টা চ্যাপ্টারই। জেনেটিক্সের ক্ষেত্রে আমরা জানি জেনেটিক্সে আমরা যে কাজটা করব সেটা হলো ব্লাডগুলো আমরা ক্রিয়েট করব, যে কে কাকে দিতে পারবে কে কাকে দিতে পারবে না, বাসায় প্র্যাকটিস করব। 2 নম্বর হচ্ছে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া যেটা আছে ওখানে আমরা নিজেরা নিজেরা ঠিক করবো যে বাহক মা বা আক্রান্ত পিতার মধ্যে বিয়ে হলে কি হবে, নিজেরা নিজেরা বানাবো, কন্ডিশন দিয়ে দিয়ে আমরা রেজাল্ট দেখব। আর যেটা করব আমরা অন্যগুলোর ক্ষেত্রেও সেম, তাই না? তো এই হলো ঘটনা। ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। পড়াশোনা করো, পড়াশোনা একটু বেশি বেশি করো। শেষ তো আর কয়েকটা দিন, এই ঈদটা যাই হোক না কেন পরের ঈদে যেন খুব আনন্দ নিয়ে ঈদ করতে পারো, আমি তোমাদের জন্য দোয়া করি। প্রথমবার আমি বলি, প্রথমবার যখন আমি চান্স পাই নাই, আমি পরের ঈদে আমি বাসায় ছিলাম জানো, আমি ঈদের নামাজ পড়তে যাইনি। আমার এত শরম কিংবা খারাপ লাগতো। দুইটাই প্লাস পাইছি এলাকায়। ওই আমি যে জায়গায় থাকি ওই এলাকায় কাউরে এই প্লাস নাই দুইটাতে। সেই সময় 2007 সাল 2009 সাল। তারপর হচ্ছে সবাই জানতো আমি খুব ভালো, খুব ভদ্র ছেলে, কাউরের সাথে করে না, সারাদিন পড়াশোনা নেই ব্যস্ত, খুবই ভদ্র ছেলে। আমার জীবনে এমন তো ঘটে যাওয়ার কথা না, আমার তো চান্স পাওয়ার কথা কোথাও না কোথাও। তো এই জন্য আমার মনে আছে ঈদের সময় আমি নামাজ পড়তে যাইনি, কারণ এই মুখ আমি দেখাবো কী করে, এই ধরনের একটা ফিলিং কাজ করতো। সো এক্সপেকটেশন যখন বেশি হয়ে যায়, কষ্টটা তখন বেশি হয়ে যায়, ডিল করা খুব কঠিন হয়ে যায়। আমি যদি অ্যাভারেজ কেউ হইতাম তাহলে কিন্তু আমি সেই সময় কষ্ট করতাম যে না, যেমনি হোক চেষ্টা করে পাইতে হবে। তখন আমি প্রতিজ্ঞা করি আল্লাহ পরের ঈদটা যেন আমার এরকম কষ্ট না যায়। পরের ঈদটাতে আমার মনে আছে লুঙ্গি পরে গেছি, তারপর পাঞ্জাবি না লুঙ্গির উপর, আর নতুন লুঙ্গির উপর শার্ট পরে গেছি নামাজ পড়তে। মাথায় টুপি ছিল কিনা আই ডোন্ট নো, বাট পুরো ঈদগাহ মাঠে, পুরো ঈদগাহ মাঠে একজন মানুষ নামাজ পড়ছে, মানে অনেক মানুষ তো নামাজ পড়ছে, পুরো ঈদগাহ মাঠে একজন মানুষ আছে যে মানুষটা মেডিকেল কলেজে পড়ে, একদিন ডাক্তার হবে। মুহিব, আমি সত্য বলেছি? এখানে আসো, এদিকে আসো। এই যে আমাদের মুহিব ভাই, মুহিব ভাই হচ্ছে আমার কাজিন, আমার বাড়ির সাথে লাগা তার বাসা। মুহিব ভাই ছোটবেলা থেকে আমাকে দেখছে। আমি এই জন্যই বলতেছি যে মানে স্টুডেন্টের যদি কখনো লেভেল হয়, একটা হচ্ছে অ্যামেচার মানে যারা পড়াশোনা করে না, মিডল অ্যাভারেজ একটা, আর একটা হচ্ছে আপার। আমি সবসময় কিন্তু মিডল ক্লাসের স্টুডেন্ট ছিলাম, বাট মিডল ক্লাসের যে আপার মিডল ক্লাস সেটা। তো আমি যে যে জিনিসগুলো ফেস করে আসছি, আমি যেগুলো এখন বললাম ও কিন্তু ক্যামেরার পেছনে ছিল, ও কিন্তু সব দেখছে। আমার মনে আছে আমি যখন কলেজ থেকে আসতাম বাড়িতে ঘুরতে, সবার আগে ওর সাথে আমার দেখা হতো, বা ও আগাইতে আসতো যে ভাই আসেন আমি আপনাকে রিসিভ করি।
তো যে ঘটনাটা আমি ঈদের ঘটনাটা বললাম, কারণ তোমরা এটা ফেস করতেছো, পরের ঈদে যেন তোমাদের ফেস না করতে হয়। আর আমি যেটা ফেস করছি মুহিব জানে, বুঝতে পারছো? সো ইস্যুটা হচ্ছে যে পরের ঈদে যেন তোমরা ভালো করো, আর কয়েকটা দিন একটু কষ্ট করো, খালি করো যে এবার সবাই নামাজ পড়তে যাচ্ছে, আমরা নামাজ পড়তে যাবো, এটা আবার মিস করো না। বাট পরের ঈদে যেন খুব আনন্দ নিয়ে যাইতে পারি। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।